স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। দর্শক, আজকের এই আয়োজনটি আমরা বিশেষভাবে সাজিয়েছি, কারণ আমাদের কমিউনিটির জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য আসলে টিভিএন সবসময় যেটি করে থাকে, আপনাদের যে কোনো সমস্যায় আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার, যে কোনো পরামর্শের জন্য আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে তথ্য দিয়ে আপডেটেড রাখার। সম্প্রতি আসলে দেশের যে অবস্থা, বাংলাদেশি কমিউনিটিতে, অভিবাসী কমিউনিটিতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, সবার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে জমাও হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলোই আজকে আমরা আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে খোঁজার চেষ্টা করব। একজন বিশেষজ্ঞ অ্যাটর্নি কিন্তু আমার সঙ্গে থাকবেন এবং পুরো আয়োজন জুড়ে আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। দর্শক, আইসের অভিযান চলছে। রবিবার তারা 956 জনকে গ্রেপ্তার করেছে। তবে এনবিসি নিউজের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ইমিগ্রেশন অথরিটি জানিয়েছে প্রায় 1200 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে 52% গ্রেপ্তারকৃত ব্যক্তি তাদের অতীতে অপরাধের ইতিহাস ছিল, কিন্তু বাকি যারা 48% রয়েছেন গ্রেপ্তারকৃত, তাদের কিন্তু অপরাধের কোনো ইতিহাস ছিল না। তবে তারা যেহেতু বর্ডার পার করে এসেছেন, তাই তারা ক্রাইম না করলেও তারা সিভিল অফেন্সে জড়িত ছিলেন। অর্থাৎ অপরাধ করলেই আসলে আপনি আটক হবেন, অপরাধ না করলে আসলে আটক হওয়ার মতো কোনো শঙ্কা নেই। এরকম একটি বিষয় নিয়ে অনেকের মধ্যে হয়তোবা কিছুটা স্বস্তি কাজ করছিল। আজকে সেই জায়গাটাতেও আসলে এসে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে এবং সোমবারে কিন্তু এই গ্রেপ্তারের সংখ্যা আরও বেড়েছে এবং অনেকগুলো তথ্য মতে উঠে এসেছে যে আইসের প্রায় 25টা যে টিম নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে তাদের কার্যক্রম তারা আরো বাড়াবেন এবং দৈনিক গড়ে 1200 থেকে 1500 জনকে গ্রেপ্তার করার একটি কোটা পূরণ করতে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এই কোটার কথা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে কি অবস্থা হতে পারে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যদি আপনি পড়েন, সেই ক্ষেত্রে আপনার আইনি অধিকার কি, আপনি কি করবেন, কোন কাজটা আপনি করবেন না, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আপনিও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। লাইভ স্ট্রিমিং হচ্ছে, যে কোনো মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি চান পরিচয় দিয়ে প্রশ্ন করবেন, করতে পারেন। যদি চান পরিচয় গোপন রেখেও প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জুরিস্ট ডক্টর মীর এম মিজানুর রহমান, অ্যাটর্নি অ্যাট ল। ডক্টর মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ। জি, মিজানুর রহমান, এতক্ষণ আসলে যে বিষয়গুলো বলছিলাম, পুরো অভিবাসী কমিউনিটিতেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। শুরুতেই আপনার পর্যালোচনা শুনি। হ্যাঁ, আমি অনুরোধ করব, কমিউনিটিতে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন পর্যায়ে প্রফেশনালি বা অন্যান্য ভাবে, তারা যেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদেরকে মানুষ সম্মান করে, আপনারা সেই অবস্থান থেকে মানুষকে একটু আশ্বস্ত করার একটু চেষ্টা করেন, কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং নিজেদের মধ্যে কোনো হানাহানি না করে একে অপরের প্রতি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আপনারা যদি সেই ব্যবস্থাটা একটু করেন, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। আপনাদের প্রতি আমার অনেক প্রত্যাশা, আপনারা সেটা শুরু করেন। যে কোনো ফোরামে, যে কোনো ভাবে আপনারা পারেন, আপনারা বিভিন্ন সময় কমিউনিটির বিভিন্ন রকমের কার্যক্রমে অংশগ্রহণ করেন। এখন একটা সময় আমাদেরকে ঐক্যবদ্ধ করার, আমাদেরকে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার, এবং এটা করলে আমাদের বেশ কিছু সমস্যার সমাধান হবে। কেউ যেহেতু কারোর সাথে শত্রুতাবশত কোনো ধরনের অসহযোগিতামূলক কাজ না করেন, সেটার প্রতি একটা অনুরোধ রইল। হ্যাভিং সেড দ্যাট, হ্যাঁ, আতঙ্কের কিছু নাই এ কথা আমি বললেও কোনো লাভ নেই। আমি বেশ কয়েকবার এই কথাই বলেছি। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি, আমি, সবাই আমরা কনসার্ন যে কি হতে যাচ্ছে, কি শুরু হয়েছে অলরেডি, এখন আর কি হতে যাচ্ছে সে অবস্থাটা না, যেটা সঞ্চালক ম্যাডাম যেটা অলরেডি বললেন, স্ট্যাটিস্টিক্স, অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স এরকম হচ্ছে। এবং আমি যেই ব্যাপারটা ভেবেছিলাম, সেটাও অবস্থাটা সেরকম নেই, যে যাদের
ডিপোর্টেশন অর্ডার আছে এবং তাদের মধ্যে যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তারা টার্গেট। কিন্তু আপনারা শুনলেন যে অ্যাটলিস্ট 48% মানুষ আছেন যারা এর মধ্যে পড়েন না, তারপরেও তারা আইসের জালে আটকা পড়েছেন। আচ্ছা, আমি যা ভাবছি এখন পর্যন্ত আইন কানুন যেভাবে আছে বা প্রসিডিওর যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে আপনার কেউ যদি এখানে ইলিগাল থাকেন তাহলে যে কোনো সময় ওনাকে অ্যারেস্ট করা যায়, ডিটেইন করা যায়, হ্যাঁ, কিন্তু তাকে পাঠিয়ে দেওয়া যায় না যদি ওনার দেশে যেতে কোনো ভয় থাকে। ওনাকে রিমুভাল প্রসিডিংসে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো ফলে আপনারা যদি আটক হন, হ্যাঁ, খুব ভয়ের কিছু নাই, কিন্তু ন্যাচারালি আপনি ডিটেইন হবে এটা নিশ্চয়ই খুব একটা সুখকর খবর না। তো সুতরাং আপনি প্রথমে বুঝবেন যে কিভাবে করে আপনি জেনারেল যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে রেড দেওয়ার মতো একটা অবস্থা আছে সেই সমস্ত জায়গা আপনি অ্যাভয়েড করবেন কিনা। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তারা আপনাদেরকে বিভিন্ন অন্যান্য কোনোভাবে হেল্প করতে পারেন। হ্যাঁ, আপনার বাসায় এসে নক করলেও আপনার যে দরজা খুলতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা। আপনার যদি ভয় থাকে, আপনার যদি কোনো সন্দেহ থাকে, হ্যাঁ, আপনি ওভাবে করেই খুব সাবধানে থাকবেন। বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠানোর ব্যাপারে হয়তো আপনার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, ওনারা হেল্প করতে পারেন, তারা স্কুলে নিয়ে যেতে পারে, এ ধরনের একটা ব্যাপার। মানে আমি আবারও বলছি, আমি হোপফুল মানুষ, আমি আশা করি না, হ্যাঁ, কারণ আমাদের মানে আপনি একজন ভদ্রলোক মানুষ হেঁটে যাচ্ছেন আর ধরে নিয়ে যাবে, এই জিনিসটা আমি এখনো আশা করি না। কিন্তু বেশ কিছু ইভেন সিটিজেন্স, তারা সিটিজেন্স, তারপরেও ধরা পড়তেছে। হ্যাঁ, যে তারপরে গিয়ে পরে দেখা যাবে 6-7 ঘন্টা আটক রেখে, 2 ঘন্টা আটক রেখে, কি হুনোজ 2-1 দিন আটক রেখে তারপরে বেরোলো উনি আসলে সিটিজেন বা হলো। মানে এই ধরনের কিন্তু ভুল অনেক হচ্ছে। সুতরাং আপনারা যারাই বাইরে বেরোবেন তাদের যেন আইডি থাকে, হ্যাঁ, এবং ইমিগ্রেশন পেপারসগুলো থাকে। আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, হ্যাঁ, তার একটা মানে রিসিট নোটিশ যেটা আছে, শুধুমাত্র এখন তো ন্যাচারালি সব কিছু যে ছবি করে ক্যামেরার মধ্যেই রাখা যায়, কিন্তু ওই ক্যামেরা অনেক ছবির মাঝখানে কোনখান থেকে বের করবেন তখন মানে নার্ভাস হয়ে যাবেন। আপনি একটা হার্ড কপি একটা কাগজ পকেটে রেখে দেন, যে হলো আপনার মানে আপনার একটা জিনিস পেন্ডিং আছে, যার যাই অবস্থাটা আছে। আপনার ধরেন ভিজিট বিষয় আছে, আপনার পাসপোর্ট আছে সাথে, পাসপোর্টের কপিটা ওটা রাখেন। তারপরে অনলাইনে আপনি I-94টা বের করতে পারেন। যারা এখানে ভিজিট করছেন, বিভিন্ন কনফারেন্সে এসছেন বা বেড়াতে এসছেন, তারা তাদের ওই কাগজটা আপনারা সাথে রাখেন এবং ওই ফটোর মধ্যে শুধু না রেখে ওইটা খুলবেন, ইমেইলে আছে এটা চেক করবেন। এই করতে করতে একটা ক্ষতিকর অবস্থা হয়ে যাবে যে আপনি পাচ্ছেন না বা নাই হয়তো। আপনি একটা হার্ড কপি, আমি মনে করি ওটা রেখে দিলে ভালো হবে। যদিও আজকাল টেকনোলজিক্যাল বিভিন্ন সফিস্টিকেশনের যুগে এগুলো এখন ক্যামেরার মধ্যে থাকে, ফোনের মধ্যে থাকে, কিন্তু আমি চাচ্ছি রাইট দেয়া এরকম কিছু যেন দেখানো যায়। আচ্ছা, তারপরে ওয়ার্ক পারমিট থাকে, গ্রিন কার্ড থাকে, এগুলার আপনার কপি বা যেভাবেই হোক হার্ড কপি আপনি যাতে বের করে জাস্ট দেখাতে পারেন। কারণ এগুলা এখনো মানে খুব ট্রেডিশনাল সিচুয়েশন, ওগুলো খুঁজে বের করতে যে সময় লাগবে, ওদের হয়তো ওই সময় নেই, আপনাকে নিয়ে যাবে, তারপরে খুঁজে বের করতে করতে উকিল মুক্তারের পয়সা দিবেন, এই করবেন সে করবেন, মানে একটা বিশ্রী একটা অবস্থা আর কি। হ্যাঁ, এর মধ্যে বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করবে, মানে ফ্যামিলি মেম্বাররা কান্নাকাটি করবে, মানে একটা বাজে একটা অবস্থা। তো যাই হোক, তো এইভাবেই করে প্রথম কথা হচ্ছে যে যতটুকু পারা যায় আপনারা জেনারেল যে সমস্ত জায়গাগুলো আছে এগুলাতে মানে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হয় এবং যদি ডকুমেন্টেশন আপনি সাথে যাদের রিমুভাল অর্ডার আছে, হ্যাঁ, যাদের রিমুভাল অর্ডার আছে তারা মোশন টু রিওপেন করার জন্য চেষ্টা করেন। এবং এই মুহূর্তে এটার একটা মুখ্য সময়, নট বিকজ ওই যে আইস রেট দিচ্ছে, আমি অন্য কারণে বলতেছি, মানে মানে মোশন টু রিওপেন আপনি যে কোনো সময় ফাইল করতে পারেন, কিন্তু এটা প্লজিবিলিটির সাথে আমি যে কথাটা বলছি, যে আমরা যেহেতু বাংলাদেশি কমিউনিটি নিয়ে কথা বলছি, এইখানে একটা খুব ভালো একটা সময়, সোকল ভালো একটা সময়, যে অগাস্ট মাসে আমাদের একটা কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে। এর ভিত্তিতে আপনি আগে যত মোশনই করেন না কেন,
যদিও একটা নিয়ম হচ্ছে মাত্র একটা মোশন করতে পারেন এবং 90 ডেজের মধ্যে মোশন করতে পারেন, কিন্তু কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলে আপনি যে কোনো সময়, হ্যাঁ, আপনি এই ধরনের অবস্থায় আপনি মোশনটা রিওপেন করতে পারেন। আরেকটা জিনিস, অনেকেই এসছেন, অনেকদিন হয়ে গেছে, আপনার কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, আছেন, ভালো আছেন, খাচ্ছেন যাচ্ছেন, কাজ করতেছেন, চলে যাচ্ছে, কিন্তু আপনার 1 বছর পার হয়ে গেছে আসার, ফলে আপনি কিভাবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবেন এটা নিয়ে চিন্তায় আছেন না। আপনার এক্সেপশন আছে। আপনার যদি ম্যাটেরিয়াল চেঞ্জ ইন পার্সোনাল সার্কামস্টেন্সেস হয়, তাহলে আপনি যে কোনো সময়, আপনি পরেও 1 বছরের পরেও আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। কিন্তু ওই পরিস্থিতি হলে, ওই যে যেটা বললাম, সেই অগাস্টের যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে বাংলাদেশের, তার ভিত্তিতে আপনি এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। কিন্তু ডিউ ডিলিজেন্সটা একটা বড় জিনিস। আপনি সেই অগাস্ট মাসে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশের এমন কোনো লোক নাই যারা জানে না যে এই ধরনের একটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন নেক্সট মাসের জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি এখনো কিছু করবেন না, তো দোষটা তো আপনার। হ্যাঁ, তো ফলে যাদেরই সুযোগ আছে তারা কোনো একটা প্রোটেকশনে চলে যান। তারপরে এর মধ্যে যদি অন্য কোনো কিছু সম্ভব, যেমন আপনি এর মধ্যে কখনো আপনি করেছেন, এই জন্য বলে আপনি ভিকটিম অফ এ ক্রাইম হয়েছেন, মানে আপনি ক্রাইম করেছেন না, একটু ভালো করে শুনবেন, আপনি কোনো সে ডাকাতির শিকার হয়েছেন, মারামারির শিকার হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, হ্যাঁ, এবং আপনি পুলিশের সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোঅপারেট করেছেন, ওর ভিত্তিতে আপনি ইউ ভিসা করতে পারেন। এই ধরনের বিভিন্ন কিছু আছে, যেমন অনেক কিছু আপনি করতে পারেন না, যেহেতু আপনার স্ট্যাটাসটা হয়তো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আপনার ওভারস্টে হয়ে গেছে, এখন অনেক কিছু আপনি পারেন না। কিন্তু যেমন ইউ ভিসা, আপনার ওই ওভারস্টে হলেও আপনি পারেন, এবং যত আগেই ঘটনাটা ঘটে থাকুক, স্ট্যাচুট অফ লিমিটেশনের এই ব্যাপারটা মনে রাখবেন, যত আগেই ঘটনা ঘটে থাকুক আপনি এখন এটা করতে পারেন। তো এই যে একটা অবস্থা, তারপরে আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। মনে রাখতে হবে এর জন্য নন ফ্রিভুলাস অ্যাপ্লিকেশন হয়, নাহলে কিন্তু আপনাকে খুব সমস্যার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। তারপরে আপনার যদি এমন একটা অবস্থা হয় যে আপনার ফ্যামিলি মেম্বার্সরা আছে, তাদের সিটিজেনশিপ বা গ্রিন কার্ড আছে, তাদের দিয়ে যদি এরকম কোনো কিছু করার কোনো ব্যবস্থা থাকে, যদি আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, বা এখন আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে থাকেন এবং চার্জিং ডকুমেন্টটা ইস্যু হয়েছে আপনি আসার 10 বছর পরে, তাহলে একটা কিছুর ব্যবস্থা আছে, যেগুলো আপনি শিওর আপনার যাদের সাথে আপনি বিভিন্ন ইমিগ্রেশনের ব্যাপারে কাজ করছেন তারা আরও দীর্ঘভাবে বোঝাতে পারবে। যদি ওইটা হয়, তাহলে তাদের যে হার্ডশিপ হবে আপনি না থাকলে, সেগুলোর উপরে কাজ করবেন। এবং সেগুলা সাধারণত যতই এগুলা বুঝতে 5% লাগে না যে একজন চলে গেলে আরেকজনের কষ্ট হবে, কিন্তু কথা হচ্ছে তারা এক্সপার্ট ওপিনিয়ন দেখতে চায়। আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, ডাক্তার এমনি আছে তাদের কাছে যান, বিভিন্নভাবে আপনার যে সমস্ত রোগবালাই আছে, যে সমস্ত মনোকষ্ট আছে, এগুলো নিয়ে কথা বলে আপনি একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করেন। হুট করে গেলেন, কিছু টাকা দিলেন, একটা রিপোর্ট নিলেন, এটা কোনো ভ্যালু থাকবে না। আপনি কন্টিনিউয়াস বিভিন্নভাবে বিভিন্ন সেশনে বসেছেন, যত বেশি করে করবেন তত সুবিধা হবে। এইভাবে করে যদি আপনি বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করেন, আমি আশা করছি যে আপনাদের অনেকেরই অনেক সমস্যার সমাধান হবে। কিন্তু আপনাদের যদি স্পেসিফিক কোনো সিচুয়েশন থাকে, আমি শিওর সঞ্চালক মহোদয় অনেকেই আমাদের সঙ্গে অপেক্ষায় আছেন, টেলিফোনও আছেন, সোশ্যাল মিডিয়াও আছেন। আমরা চেষ্টা করবো একে একে সবাইকে সহায়তা করার। টেলিফোন নিয়ে আসতে চাই আগে। টেলিফোনে কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি মিজানুর রহমান স্যারের কাছে আমি একটা কোশ্চেন রাখতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আমি 2 বছর ধরে ইউএসএ তে আসছি, আমি বর্ডার ক্রস করে, এই ক্ষেত্রে আমার ফাইনাল হিয়ারিং হয়ে গেছে এবং তেমনটি পিডি গ্রান্টেড করা হয়। তো এই ক্ষেত্রে এখন আমি জানতে চাচ্ছি, এখন আমার কোনো রিস্ক আছে কিনা এই দেশে থাকা, কিংবা আমাকে ডিপোর্ট করার সম্ভাবনা আছে কিনা, যেহেতু আমাকে গ্রান্টেড করছে পিডি। তো এখন একটা সুবিধা এবং অসুবিধাটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এবং কি পরবর্তী স্টেপটা কি হতে পারে আমার। আচ্ছা, এখন যেভাবে করে পিডি গুলা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আপনার প্রসিডিংসটা, আপনার বিরুদ্ধে যে প্রসিডিংসটা আছে ওটা টার্মিনেট করে দেওয়া হয়েছে। আপনি রিমুভাল প্রসিডিংসে নাই, তো নাই, ফলে আপনি এখন ডিপোর্টেশন অর্ডার নাই আপনার নামে, কিন্তু আপনি ইলিগাল। আপনি
বর্ডার ক্রস করে আসছেন, আবার যদি আপনি রেগুলারও আসতেন, বাই নাও আপনি আনডকুমেন্টেড হয়ে গেছেন, ফলে আপনাকে অ্যাপ্রিহেন্ড করা যায় করে, যদি আপনার কোনো রকম কেস না থাকে, যেমন অলরেডি আপনি পিডি নিয়েছেন, হ্যাঁ, যে আপনার কোনো ভয় নাই দেশে যেতে, আপনি প্রসিডিংস থেকে আপনি সরে এসছেন, তো আপনাকে পাঠিয়ে দেওয়া যায়। আর যদি আপনি এখনো কিছু করতে চান, আপনার যদি এই যে যেই ব্যাপারটা, যেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে তুলে ধরলাম, এর ভিত্তিতে আপনারা যদি এখনো মনে করেন যে আপনার দেশে যেতে ভয় আছে, আপনি ওইভাবে প্রিকশনস নেবেন, এবং কোনটা আপনার জন্য ভালো হয় সেই ব্যাপারটা আপনি আপনার যেই মানে স্পেসিফিক সিচুয়েশনগুলো বর্ণনা করে আপনার অ্যাটর্নির সাথে আপনি তখন চিন্তা করবেন যে আপনি কী ধরনের অ্যাপ্লিকেশন ফাইল করবেন। একটা তো অবশ্যই আছে, দেশে যেতে ভয় থাকলে আমেরিকার আইন আছে আপনাকে প্রোটেকশন দেওয়া, আপনার ভয়ের ভিত্তিতে, আপনার ভয় থাকলে, হ্যাঁ, যদি ভয় থাকে, জেনুইন অবস্থা থাকে, এবং বর্তমান সার্কামস্টেন্সের ভিত্তিতে যে সিচুয়েশন, যতই আগে আপনি ওই অ্যাপ্লিকেশনগুলো উইথড্র করেছেন, সব কিছু মানে রিমুভাল প্রসিডিংস থেকে সরে এসছেন, আপনি আবারও অ্যাপ্লাই করতে পারেন বর্তমান সিচুয়েশনের কারণে। ধন্যবাদ। জি, আরো একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতেছিলাম জামিন ভাইয়ের কাছে। উনি টাইম টেলিভিশন একবার বলছিলেন যে কারণ আমি যদি কোনো ক্রাইম না থাকে তাইলে অ্যারেস্ট করবে না, কিন্তু আজকে বাংলাদেশিকে গ্রেফতারের পর মনে হলো যে ওরা কিন্তু কাগজ দেখে না, ওর 22 দিন আগে অ্যাপ্রুভ হয়েছে নাকি একটা লেটার। তো এখন কাউকে যদি ডিপোর্টেশন করে ফেলে, যেমন আমি ইউএস সিটিজেন, কিন্তু আমার ওয়াইফকে ওর ইন্টারভিউ দিচ্ছে না, মাইক পম্পেওকে বিবাদী করে আমি সার্কিট কোর্টে মামলা করছিলাম। এখন কেউ যদি ডিপোর্টেশন হয়ে যায়, তার পক্ষে কি এখানে মামলা করা যাবে? এইটাই আমার জানার ছিল। জি, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা লিটিগেটেড ইস্যু। যদি স্বেচ্ছায় কেউ চলে যান তাহলে এটা করতে পারেন না, কিন্তু যদি জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে আপনার হায়ার লেভেলে এখানে অ্যাপিল করা যায় এবং মোশন করা যায়, এবং যদি আপনি জিতে আসেন তাহলে গভর্নমেন্টের খরচে আপনাদেরকে ফিরিয়ে আনার কথা। এই হচ্ছে নর্মাল আইন। তো ফলে যদি আপনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়, আপনি লিটিগেট করতে পারেন এখানে। তারপরও আমি টেলিফোনে গুলো নিব, তবে তার আগে সোশ্যাল মিডিয়া থেকে একটা প্রশ্ন নিতে চাই। এমডিএন হোসেন তিনি বলছেন, তিনি গ্রিন কার্ড পাওয়ার আগে তার কর্মস্থলে একজন লোকের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে তিনি পুলিশের কাছে অ্যারেস্ট হন। পরবর্তীতে কোর্ট থেকে ফেলনি কেসটি কোনো রকম শাস্তি ছাড়া ডিসমিস হয়ে যায়। কিছুদিন আগে তিনি গ্রিন কার্ড পেয়েছেন। এখন তার আমেরিকায় থাকতে কোনো সমস্যা হবে কিনা? তিনি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন। না, কোনো সমস্যা হবে না। জি, আচ্ছা, মাহমুদ চৌধুরী শাকিল তিনি বলছেন, আজকে জ্যাকসন হাইটস থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আসলে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলেন। আমাদের কাছে আসলে ঠিক এই মুহূর্তে এটার আপডেটেড তথ্য নেই। আপনার কাছে যদি বিস্তারিত তথ্য থাকে আপনি জানাবেন, এবং স্পেসিফিক যদি কোনো বিষয় জানতে চান তাহলে সেটি উল্লেখ করবেন। অসংখ্য ধন্যবাদ। টেলিফোন নিয়ে আসি। কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেরিল্যান্ড থেকে বলছি। আমি 2014 সালে আমেরিকাতে আসি ভিজিট ভিসা। আমি এসএলএম করছিলাম। তো আমার ফাইনাল হিয়ারিং হয়েছিল আপনার 2022 অক্টোবরে। তো এনিওয়ে আমার লয়ার বা আমি কোনো লেটার পাই নাই যে আপিল করার জন্য। আমার কেস ডিলে হয়েছিল। তারপর আমার লয়ার অনেক চেষ্টা করে আপিল করার জন্য চেষ্টা করছে, বাট আপিল নেয় নাই, পেন্ডিং এ রাখছে। এই মুহূর্তে আমার কোনো ঝুঁকি বা কোনো কিছু আছে? বা স্যারের কাছে একটা প্রশ্ন। আপনার ইমিগ্রেশন কোর্টে ডিসিশনের 30 দিনের মধ্যে আপনার আপিল করার কথা, এবং সেই আপিলটা তাদের কাছে পৌঁছাতে হবে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসে। ওটা যদি না হয়ে থাকে তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে, আপনি যদি তারপরে চেষ্টা করেন ফাইল করার জন্য। আমি জানি না কী জিনিস পেন্ডিং আছে, কিন্তু কথাটা হচ্ছে যদি 30 দিনের মধ্যে তাদের কাছে না পৌঁছায় তখন এই আপিলটা রিজেক্ট হয়ে যাবে। এখন যদি ওই জিনিসটা ওইভাবে না হয়ে থাকে তাহলে মানে যদি রিজেক্টেড হয়ে যেয়ে থাকে, আপনি স্টিল ইমিগ্রেশন কোর্টে মোশনটা রিওপেন করার চেষ্টা করতে পারেন, এবং সেখানে যদি ডিনাইড হন তখন ওইটার বিরুদ্ধে আবার আপনি 30 দিনের মধ্যে আপিল করতে পারেন। এভাবে করে আপনি একটু খোঁজ খবর করেন যে ঘটনাটা কি অবস্থায় আছে। পেন্ডিং মানে কি বোঝা যায়? পেন্ডিং হওয়ার কথা না। জি, পাবেল মাহমুদ তিনি বলছেন, তিনি
199-এ কানেকটিকাটে তিনি কাজ করেন, 1099-এ কানেকটিকাটে কাজ করেন, বাট তার অ্যাসাইলাম হচ্ছে নিউ ইয়র্কে। তিনি কি কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন কিনা? আপনি সপ্তাহে 5 দিন যেখানে ঘুমান আপনি সেখানে থাকেন, এই হচ্ছে ইমিগ্রেশনের স্ট্যান্ডার্ড। আপনি নিউ ইয়র্কের নিশ্চয়ই অ্যাড্রেস দিয়েছেন, যার ফলে এখানে কেস আপনার। কিন্তু যদি রিজনেবল দূরত্বে আপনি কাজ না করেন, যদি দেখা যায় যে আপনি প্রতিদিন এখান থেকে গিয়ে কানেকটিকাট নিউ জার্সির অনেক জায়গা আছে, আপনি দিনে গিয়ে দিনে আসতে পারেন, যদি ওই রকমের হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই। যদি না হয় তাহলে আপনি একটা ফ্রড চার্জের মধ্যে পড়েন। হ্যাঁ, যে একে হচ্ছে আপনি যেখানে থাকেন না সেটা বলছেন এটা একটা মিথ্যা, আর এটা হচ্ছে ফ্রড, যে একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন, যে আপনার নিউ ইয়র্কে থাকলে হয়তো অনেকদিন দেরি হবে আপনার কেস, আপনার সুবিধা হবে, অনেকদিন থাকতে পারবেন, কি নিউ ইয়র্কের জাজরা হয়তো একটু লিবারাল, সেই সুযোগ নিতে চাচ্ছেন, এগুলোর কারণে এগুলো করতেছেন। তো এগুলা ভালো না। কিন্তু যদি এটা রিজনেবল দূরত্বের মধ্যে হয়, যে দিনে গিয়ে দিনে আসা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আতিকুর রহমান বলছেন যে অ্যাসাইলাম অফিস I-589 ক্যান্সেল করেছেন। তারা ইন্ডিকেট করেছে যে তারা সবকিছু ক্যান্সেল করে দিয়েছেন, কিন্তু মানে ওয়ার্ক পারমিটের কথা তিনি বলছেন, কিন্তু তার কার্ডে এখনো কিছুটা ডেট আছে কাজ করার জন্য। এই ক্ষেত্রে কি কার্ড রিনিউ করতে পারবেন কিনা? অ্যাসাইলাম অফিসে যদি অ্যাপ্রুভালটা না হয়, দ্যাট ডাজন্ট মিন যে আপনার কেস শেষ হয়ে গেছে। আপনাকে ইভেন প্রথম পৃষ্ঠায় না হলেও সেকেন্ড পৃষ্ঠাতে বোল্ড লেটারে লিখে দেওয়া হয় দিস ইজ নট এ ডিনায়াল, এবং বাই দ্য টাইম এই ডিসিশনটা হয় তখন যদি আপনার কোনো স্ট্যাটাস না থাকে তাহলে আপনাকে কোর্টে কেসটা রেফার করে দেওয়া হবে, এবং সেটা আবার ডিনোভো হিয়ারিং হয়, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন বিফোর। তো সুতরাং ওই পর্যায়ে পর্যন্ত যদি জাজের কাছেও জিনিসটা যায় এবং তার মানে কেসটা পেন্ডিং, তাহলে আপনার কি জানি বলে অ্যাসাইলামের ওই যে ওয়ার্ক পারমিটের যে মেয়াদ, এটা যতই যেখানে মেয়াদ থাকুক, যদি আপনার মেইন কেস শেষ হয়ে যায়, মানে ডিনাইড হয়ে যায়, যখন ফাইনালি হয়, তখন এই যতই দিন থাকুক, 5 বছর থাকুক, 2 বছর থাকুক, আপনার ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আপনার যদি কেসটা কোর্টে যায়, তাহলেও আপনি আপনার শুধুমাত্র এটা ভ্যালিড না, আপনি উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম আপনি আপনার ওয়ার্ক পারমিট যেটা C8 ক্যাটাগরি, সেটা আপনি রিনিউ করতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন রিনিউয়ালটা। ধন্যবাদ। জি, টেলিফোনে আসি। অনেকেই আছেন সোশ্যাল মিডিয়াতে, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেবার। অনেকে টেলিফোনেও আছেন, আমি এখন 2-1টা টেলিফোন নিয়ে আসতে চাই। কে আছেন সাথে দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রসনা বলছিলাম জামাইকা থেকে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমার ছেলে সে বাংলাদেশে একটা জব করে, সে একবার মাল্টিপল ভিসা পেয়েছিল 5 বছরের জন্য, একবার মাত্র এসে চলে গেছে আর কি 22 দিন থেকে। সে আবারও মানে সে আসার জন্য প্রস্তুতি নিতে, সে অ্যাম্বাসিতে দাঁড়াতে চায়। এই মতো অবস্থায় এখন কি আমাদের যে সিচুয়েশন আমেরিকায়, সে কি মানে আসতে পারবে কিনা, এটা আমার লয়ার সাহেবের কাছে এটা প্রশ্ন আর কি, এটা কি সম্ভব কিনা। ওনার অলরেডি 5 বছরের মাল্টিপল ভিসা আছে, এটা কি এখনো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে? আবার চেষ্টা করবেন কিনা? এই পুরো ভিসার যে ভিজিট ভিসার ব্যাপারটাই হচ্ছে ডিসক্রিশনারি। হ্যাঁ, এবং ওনার যে ইতিহাস আছে, যে উনি এসে 22 দিন থেকে চলে গেছেন, কোনো ভায়োলেশন করেন নাই, ওনার আবার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা মানে অসুবিধা না থাকার কথা তো অবশ্যই, বরং এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট যে ওনার ইতিহাস আছে। কারণ এই না দেওয়ার ব্যাপারে ভিসা একটা বড় ব্যাপার কাজ করে, যে উনি এখানে এসে থেকে যাবেন কিনা। তো ওনার বাংলাদেশে যত বেশি টাইজ দেখানো যায়, মানে ওখানে যত বেশি সম্পর্ক দেখানো যায়, যেমন ওনার ভালো জব আছে, উনি এখানে এসে চলেও গেছেন, এই যে বিষয়গুলো, এগুলো পজিটিভ ইকুইটি হিসেবে কাজ করবে। এবং আমার তো আই জাস্ট হোপ ফর দ্য বেস্ট, যে ওনার কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে উনি বললেন যে ওনার ছেলে, তো ফলে ওনার দিকে মা আছে, হ্যাঁ, এবং ওনার পসিবল একটা ইমিগ্রেন্ট ইন্টেন্ট থাকতে পারে, আমি জানি না ওনার নামে কোনো পিটিশন পেন্ডিং আছে কিনা, সেগুলো একটা নেগেটিভ হিসাবে। তো এখানে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর
তবে সাধারণত এরকম যদি হয় উনি একবার পেয়েছেন, এসে চলেও গেছেন, আবার চেষ্টা করবেন, লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট। ডেফিনেটলি হি শুড ট্রাই, দ্যাটস ইট। এমডি শাকিল তিনি বলছেন 2021 সালে তিনি বর্ডার দিয়ে এসেছেন, কিন্তু তার মামলাটা এখনো অনলাইনে আসেনি, কিন্তু তার ওয়ার্ক পারমিট আছে। এক্ষেত্রে কি কোনো আশঙ্কার কোনো বিষয় আছে কিনা, কোনো সমস্যা হবে কিনা? না, উনি যদি অলরেডি প্রসিডিংসে থাকে তাহলে ব্যাপারটা উনি একটা জুরিসডিকশন, কোর্টের জুরিসডিকশনে আছেন তো, এবং ওয়ার্ক পারমিটও আছে। হ্যাঁ, তো ফলে আমি ওই যে বললাম যে গ্রিন কার্ড নাই, সিটিজেনশিপ নাই, পিক হিম আপ। এইটা যদি করে কিছু করার নাই, কিন্তু নিয়ে গিয়ে যে এয়ারপোর্টে মানে পাঠিয়ে দেবে সেটা আমি দেখি না। হ্যাঁ, যাদেরকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের রিমুভাল অর্ডার আছে, এবং তারপরে যেটা বললাম প্রথম ধাপ হচ্ছে মানে যাদের ক্রিমিনাল রেকর্ড আছে। আর তারপরও রিমুভাল অর্ডার থাকলে, ক্রিমিনাল রেকর্ড না থাকলেও ইউ আর সাপোজ টু গো, ইফ ইউ ডোন্ট গো উই আর সেটিং ইউ আউট। অনেক দর্শক আছেন, আমি চেষ্টা করব সবার ফোন নেওয়ার, তবে আমি এর মাঝখানে একটা প্রশ্ন করতে চাই মীর মিজানুর রহমান। আমার মনে হয় যে আমার মতো হচ্ছে যে মানে আমার এই প্রশ্নটা আসলে অনেক দর্শকের মনেই থাকবেন। সেটি হচ্ছে এই যে একটা আতঙ্ক কাজ করছে যে আমি বের হলেই আমাকে ধরতে পারে। আজকে একজন আমাদের এখানে ফোন দিয়েছিলেন, তিনি ফোন দিয়ে জানিয়েছিলেন যে তিনি তার ওয়ার্ক প্লেসে যাচ্ছিলেন, বাস থামিয়ে বাস থেকে সবাইকে নেমে হচ্ছে চেক করা হয়েছে। এইরকম যদি কোনো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কেউ পড়েই যান, কোনো কারণে যদি তিনি আটক হন কিংবা তিনি আটক হতে যাচ্ছেন এই অভিযানে, সেই ক্ষেত্রে ঠিক ওই স্পটে দাঁড়িয়ে ওই মুহূর্তে তার আসলে কি করার আছে? উনি কোঅপারেট করবেন, সোজা কথা। ওনার যত ওই যে বললাম ওনার সাথে আইডি, হ্যাঁ, ওনার ইমিগ্রেশন পেপারস গুলা, মানে একটা অন্তত রিসিট নোটিশটা যেমন একটা আছে, কি কোর্টের একটা পেপার আছে যে ওনার একটা হিয়ারিং ডেট আছে সামনে, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলা উনি যদি ওখানে দেখাতে পারেন, মানে উনি যাতে দেখায় আর কি যে আমার এই একটা অবস্থা আছে, এগুলো কথা। এই হচ্ছে, এবং ওনার ওয়ার্ক পারমিট আছে, তো উনি কাজের জায়গায় যাচ্ছিলেন, এবং উনি যে কাজে যাচ্ছিলেন ওইটা মানে হাইলাইট করা উচিত যে উনি এখানে করেনটা কি। মানে ওদের এটা হচ্ছে যে একে হচ্ছে কাগজপত্র নাই, আবার কই যাচ্ছে না যাচ্ছে কোনো খবর নাই, কাজ করে না, তো করেটা কি, ড্রাগসের ব্যবসা করে, মারামারি করে, হ্যাঁ, ব্যাপারটা কি, বা স্কুলে যায়, কিছু একটা ডেফিনিশন থাকা উচিত। ওই স্পটে দাঁড়িয়ে কি আইনি সহায়তা নেওয়ার কোনো সুযোগ থাকে কিনা? আমি আই ডোন্ট সি দ্যাট। যখন গিয়ে ডিটেনশনে নিয়ে যাবে তারপরে করে মানে উকিল টুকিল যেতে পারে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম রহমান, আমি মেরিল্যান্ড থেকে বলছিলাম। শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে অ্যাটর্নি সাহেবের কাছে। আমি মূলত এদেশে এসেছি 2020 সালে, এবং আমি নিয়ম অনুযায়ী আমার ভিসা থাকা অবস্থাতেই আমি অ্যাসাইলাম ফাইল করেছি, এবং আমি ওয়ার্ক পারমিট নিয়ে এখানে কাজ করছি, নিয়মিত ট্যাক্স ফাইল করছি, সবকিছু লিগ্যালি করছি। এবং আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমার ওয়ার্ক পারমিটের একবার আমি অলরেডি নবায়ন করেছি, দ্বিতীয়বার নবায়নের সময় হচ্ছে আগামী এপ্রিল মাসের 30 তারিখ, অর্থাৎ আমার ইএডি কার্ড এক্সপায়ারেশন ডেট এপ্রিল 30। সেক্ষেত্রে আমার এটি কবে নাগাদ আমি নবায়নের জন্য দিলে আমার আর কোনো ধরনের বিপদ থাকবে না, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার অলরেডি একটি বেবি আছে, এই বেবিটি এখানেই বাই বর্ন সিটিজেন হয়েছে, ওর জন্য আমি ইউএস পাসপোর্ট অলরেডি ইস্যু করিয়েছি। আমি আরেকটি বেবি এক্সপেক্টেড, এবং এক্সপেক্টেড ডেট এটা হচ্ছে মার্চ মাসে। সেক্ষেত্রে এই সেকেন্ড বেবির জন্য আমি আসলে কি করতে পারি? আমি কি ওর বাই বর্ন সিটিজেনশিপটিও পাবে, নাকি ও আর পাবে না, যেহেতু আমি অ্যাসাইলাম সিকার? এটি হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এখন পর্যন্ত যা অবস্থা, সে আমেরিকান সিটিজেন হবে। হ্যাঁ, দুজনই, মানে এর আগের জন্য আছে, এখনকার জন্য সে আমেরিকান সিটিজেন, মানে ন্যাচারালাইজড না, এখন বাই বাট নেটিভ অ্যান্ড সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গেল। আর প্রথমটা হচ্ছে, কালকে আপনি এই ওয়ার্ক পারমিট রিনিউয়ালের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিবেন, I-765 ওটা পাঠিয়ে দিবেন, 520 টাকা রিনিউয়াল ফি আছে, হ্যাঁ, এবং ফর্মের নাম হচ্ছে I-765, কালকে ফাইল করে দিবেন। এর মধ্যে আবার ছবি লাগবে, আগেরটার কপি আছে, মানে আগের যেই
এখন যেই ওয়ার্ক পারমিটটা আছে ওটার একটা কপি দিবেন, বার্থ সার্টিফিকেট দিবেন, আইডি ডকুমেন্টস দিবেন, পাঠিয়ে দিবেন কালকেই। জি। ইমরান হোসেন তিনি বলছেন তিনি নিউ ইয়র্কে থাকেন, জ্যাকসন হাইটসে কাজ করেন। তার বোনের বাসার অ্যাড্রেস তিনি তার সব কাগজপত্রে ব্যবহার করেছেন। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে তিনি তার বোনের বাসা থেকে একটু দূরে 20-25 মিনিটের দূরে অন্য একটা জায়গায় থাকেন, ভাড়া থাকেন, এবং তার সব কাগজপত্রে তার বোনের বাসার অ্যাড্রেস হচ্ছে ব্যবহার করা। আমিও আসলে এটার সাথে একটু যুক্ত করতে চাই। মিজানুর রহমান, অনেকেই আসলে এটি বলেন যে তিনি যেহেতু বারবার ভাড়া বাসায় থাকছেন, ভাড়া জায়গায় থাকছেন, হয়তো নির্দিষ্ট কোনো আত্মীয় কিংবা নির্দিষ্ট কোনো বন্ধুর বাসার অ্যাড্রেসটা আসলে অনেকেই ব্যবহার করেন কিংবা করতে চান, সেই ক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হয় কিনা? না, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। জি, অসংখ্য ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন, আমি চেষ্টা করব যতজনের সম্ভব প্রশ্নের উত্তর দেওয়া যায়, তবে একটু বিরতির সময় হয়ে গেছে। দর্শক সঙ্গে থাকবেন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা আজকে একটি বিশেষ আয়োজন করছি। জুরিস্ট ডক্টর মীর এম মিজানুর রহমান আমাদের সঙ্গে আছেন। যে কোনো আইনি প্রশ্ন আপনারা করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে। অনেক স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি একটু স্টুডেন্টদের দুই একটা প্রশ্ন নিতে চাই। এমডি রশিদ এবং জুয়াদ হাস, দুজনের প্রশ্ন আসলে অনেকটা একই রকম। তারা হচ্ছে স্টুডেন্ট, তারা স্টুডেন্ট স্ট্যাটাস মেনটেন করছেন, কিন্তু তারা ক্যাশ জব করছেন বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে আসলে যদি ওয়ার্ক প্লেসে এরকম অভিযানে আসে, কিংবা আসলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন তারা? হ্যাঁ, আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় পারমিশন ছাড়া বাইরে অফ ক্যাম্পাসে এরকম কাজ করেন, তাহলে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস নাই। তো যদি আপনি ধরা পড়েন তাহলে আপনি বুঝতেই পারছেন কি হবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। স্টুডেন্ট স্ট্যাটাস আপনার মেনটেন করছেন, এটা কথাটা সত্য না। যখন আপনি বললেন আপনি কাজ করতেছেন, ক্যাশে হোক আর চেকেই হোক, যদি আপনি পারমিশন ছাড়া কাজ করেন, সুতরাং আপনি বুঝবেন আপনার এখন কি করতে হবে। দ্য আনসার ইজ আপনার বাইরে কাজ করার কথা না, পারমিশন ছাড়া। অন ক্যাম্পাসে আপনি 20 আওয়ার্স কাজ করতে পারেন, সামারে পারমিশন নিয়ে কাজ করতে পারেন, আর সিপিটি বা ওপিটি নিয়ে আপনি কাজ করতে পারেন। এছাড়া দ্য আনসার ইজ নো। কিন্তু আমেরিকাতে F1 স্টুডেন্টদের প্রায় 90 থেকে 95% যারা আছেন, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা তো আসলে ক্যাশ জব করেই হচ্ছে যে পড়াশোনা কন্টিনিউ করছেন। সেই ক্ষেত্রে আসলে এই মুহূর্তে আসলে কি পরামর্শ থাকবে আপনার তাদের জন্য? তাদের এটা করার কথা না। জি, যা ঠিক। জি, এতদিন সুযোগ ছিল, কিন্তু আসলে এখন সেই সুযোগের সুযোগ জায়গাটা ছিল না। এখনো যদি আপনি ধরা না পড়েন, ওই যে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি ধরা পড়েন, আপনি বলে পাবেন না যে আমার পয়সা নেই, ফলে আমি কাজ করতেছি। এগুলো কথা। কারণ তিনি সেই পয়সা দেখিয়েই হচ্ছে যে আমেরিকায় স্টুডেন্টের ভিসা নিয়েছেন। গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে কি 10-11 মাস থাকতে পারবে ভিসা ক্যাটাগরি IR5? আচ্ছা, আপনি যদি 1 বছরের বেশি থাকেন পারমিশন ছাড়া, তাহলে আপনার গ্রিন কার্ড নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি 6 মাসের বেশি বাইরে থেকে এখানে আসেন, তাহলে দায়িত্বটা হচ্ছে আপনার উপরে, টু প্রুভ যে আপনি এই দেশেই পার্মানেন্টলি থাকতে চান। কিন্তু যদি আপনি কন্টিনিউয়াসলি ওই রেগুলার ওই একদিন আগে আসলেন, তারপর আবার 2-3 দিন থেকে আবার চলে গেলেন, এটা যদি একটা প্যাটার্ন হয়ে যায়, যে কোনো সময় আপনাকে স্টপ করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে আপনি 6 মাসের বেশি সময় আপনি আমেরিকাতে থেকেছেন, 6 মাসের কম সময় বাইরে থেকেছেন, তাইলে দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট টু প্রুভ যে আপনি দেশে থাকতে চান না। যার ফলে ওরা ওই 6 মাসের যদি কম থাকেন বাইরে, তাইলে বেশি ভেজাল করে না সে। কিন্তু যদি ওই বেশি সময় আপনি বাইরে থাকেন, তখন তাদের জন্য ইজি হবে, বিকজ দেন দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ টু প্রুভ দ্যাট আপনি এখানে থাকতে চান কি চান না। তো সুতরাং বুঝতেই পারতেছেন, আপনারা হয়তো 1-2 11 মাস হয়ে গেছে, কিছু বলবে না, কিন্তু যে কোনো সময় এগুলো এনফোর্স করতে পারে যে আপনার এখানে থাকার কোনো অ্যাকচুয়ালি ইচ্ছা নাই। জি, টেলিফোন নিয়ে আসি একটি দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি আলাউদ্দিন, জি, ফ্লোরিডা জ্যাকসনভিল থেকে বলছি। তার কাছে আমার একটা প্রশ্ন, আমার নিউ ইয়র্কের ওয়ার্ক পারমিট সোশ্যাল সবকিছু নিউ ইয়র্কের, আমি কাজ করি ফ্লোরিডা জ্যাকসনভিলে, এখন আমার কি এটা কোনো সমস্যা হবে? আপনি যে কোনো জায়গায় বেড়াতে যেতেই পারেন, বন্ধু বান্ধব থাকতে পারে, সেখানে যেতে পারেন। কিন্তু আপনাকে যদি ধরা হয় যে আপনি কাজ করতেছেন ওখানে,
আপনি নিশ্চয়ই মানে বুঝতেই পারতেছেন উইথ অল ডিউ রেসপেক্ট যে আপনি ওই দিনে গিয়ে দিনে নিয়ে মানে কাজ করে আবার যে নিউ ইয়র্কে ফিরেন তা না, আপনি ওখানেই থাকেন। তো যদি ওইরকম ভাবে এই অবস্থা হয়, আপনার দায়িত্বটা হচ্ছে যে ফর্ম AR-11 এটা ফাইল করা, এবং যদি আপনি কোর্টের প্রসিডিংসে থাকেন, ইন এডিশন টু দ্যাট EOIR-33/IC এই দুইটা জিনিস ফাইল করে আপনার ফ্লোরিডাতে চেঞ্জ অফ অ্যাড্রেস করে নেওয়া। কারণ আপনি মোটামুটি শিওর যে আপনি সপ্তাহে 5 দিন ওইখানে ঘুমান। তো যদি ওইখানে ঘুমান 5 দিন সপ্তাহে, তাহলে আপনি ওখানে থাকেন বলে ধরা হবে। আর একটি টেলিফোনেই দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি ভাইয়ের কাছে যে আমি 2017-এ অ্যাসাইলাম ক্লেম করেছি। তো 17-এ করার পরে এখনো পর্যন্ত কোনো কিছু নেই, বাট আমার ওয়ার্ক পারমিট চলতেছে। বাট এই জুনে আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে। তো আমি রিনিউ করার জন্য হয়তো বা এই উইকে দিয়ে দিব। তো আমার কি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে কি না? আপনার পুরনো ওয়ার্ক পারমিটের কপিটা মানে অরিজিনাল যেটা ওটার সাথে রাখবেন, এবং নতুন যে ওয়ার্ক পারমিট যে করেছেন ওটির যে রিসিট নোটিশটা আছে সেটার সাথে রাখবেন, এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যে করেছেন এবং তারপরে যে একটা রিসিট নোটিশ আসছিল সেটার সাথে রাখবেন। আমি আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না। জি, ফেসবুকে একজন বলছেন যে আপু আমি 1 বছর হলো আমেরিকা এসেছে, এখনো ফিঙ্গারপ্রিন্ট আসে নাই, কিন্তু তার সাথে অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। তিনি এখনো কোনো স্টেটমেন্ট সাবমিট করে নাই তার ফিঙ্গারপ্রিন্ট না আসার কারণে। মানে ওনার সাথে অনেকের এসেছে, ওনার আসেনি, এটা কি কোনো সমস্যার কারণে কিনা? অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করে যদি ওনার রিসিট নোটিশটা আসে, তাহলেই ধরতে হবে যে ওনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। ওটার জন্য যে আলাদা একটা স্টেটমেন্ট দিতেই হবে এমন কোনো কথা নাই। আপনার অ্যাপ্লিকেশনের ওই ফর্মটার মধ্যেই একটা রিজনেবল একটা স্পেস থাকে যেটার মধ্যে আপনি সামারাইজ করতে পারেন যে আপনার সমস্যাগুলো কি। তো ওগুলা করে এবং আপনি যদি ফাইল করেন এবং আপনার যদি রিসিট নোটিশটা আসে, তাহলে আপনি খোঁজ খবর নিতে পারেন দেখেন রিসিট নোটিশটা এই ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক্সের কাগজপত্র আসতেছে না, কিন্তু আপনি কাভার যে আপনার রিসিট নোটিশটা আছে, আপনার অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। জি, আর একটি টেলিফোন নিয়ে আসি, দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি সেলিম বলছিলাম ফিলাডেলফিয়া থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। অ্যাটর্নি স্যারের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, এখন আমার 1 বছর হয়নি অ্যাসাইলাম করছি আর কি। তো এই মুহূর্তে ম্যান্ডামেস লসুট করা যাবে কিনা, আর করলেও এটা উইল হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? আপনি এটা করবেন না, এখন ম্যান্ডামেস করার সময় না, 1 বছর মাত্র হয়েছে। নিউ জার্সির লোকেশনটা একটু দিতে পারবেন কিনা অ্যাটর্নি স্যারের? উনি আপনার অ্যাড্রেসটা চাচ্ছিলেন। অ্যাড্রেস দেওয়া কি ঠিক হবে? আপনার অফিসের অ্যাড্রেস। জি, অনেকে আমাদের সঙ্গে ফেসবুকেও আছেন, তারাও যুক্ত আছেন, তারাও চাচ্ছিলেন আপনি যদি ন্যাচারালি প্রথমে ফোন নাম্বার ফোন করে তারপরে যেতে হবে। সেটা হচ্ছে 212-732-2220। ম্যানহাটনের যে ফেডারেল প্লাজা আছে তার ঠিক উল্টো দিকে 6 তলায় আমি বসি, 305 ব্রডওয়ে, সুইট 610। জি, আপনারা পরে সোশ্যাল মিডিয়ায় আমাদের রেকর্ডেড ভার্সন দেখলেও অ্যাড্রেসটি আবার শুনতে পারবেন। গুগলে মীর মিজানুর রহমান অ্যাটর্নি সার্চ দিলেও আসলে আপনারা ডিটেল পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আরো একটি টেলিফোন নিতে চাই, কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফ্লোরিডা থেকে বলতে চাচ্ছি। আমার নাম হচ্ছে রাজাউল করিম। আমি বর্ডার হয়ে আসছি। তা আমার মামলা ছিল প্রথম ফ্লোরিডা, এটা আমি নিউ ইয়র্কে ট্রান্সফার করছি। তা আমার আইডিও নাই, আর আমি ওয়ার্ক পারমিটও এখনো হয়নি। ওয়ার্ক পারমিটের জন্য আমি আবেদন করছি। এখন আমি ফ্লোরিডার মধ্যে কাজ করতেছি, ইলেকট্রিকের মধ্যে। তো আমার ফিঙ্গার হয়ে গেছে, এখন আমার করণীয় কি, মানে আমার কি করতে হবে বা এখানে কাজ করতে পারবো কিনা অ্যাকচুয়ালি দয়া করে একটু জানাবেন। আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস আমি বলবো যে আপনি যেখানে থাকার কথা, যেখানে অ্যাড্রেস, সেখানে সেই এরিয়াতে যদি কাজ করেন, কাজ
করতেই পারেন। এই জন্য যদি আপনি ইলিগালিও কাজ করেন, মানে পেপারস নেই তারপরেও কাজ করেন, ওয়ার্ক পারমিট নেই তারপরেও কাজ করেন, এটার জন্য যে শাস্তি আপনার হতে পারে সেটা হচ্ছে আপনাকে কোর্টে নিয়ে যাবে, ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাবে। ইউ আর ইন ডিপোর্টেশন প্রসিডিংস, বর্ডার দিয়ে এসে যদি ওইভাবে করে ধরা পড়ে থাকেন এইগুলো, বা আপনি চাচ্ছেন যে আপনি কোর্টে যাবেন যাতে করে ইউ ক্যান হ্যাভ ইউর কেস এডজুডিকেটেড বাই এ জাজ। তো সুতরাং মানে অ্যাটলিস্ট আপনি যদি কাজ টাজ না করেন তো করেনটা কি? আপনি স্কুলে যান, হয়তো যান না, মানে যদি যান ভালো কথা, নাহলে করেনটা কি? ড্রাগসের ব্যবসা করেন, মারামারি করেন, ডাকাতি করেন, এর থেকে আপনি খাইটা খান। তো আমি তো কোনো খারাপ কিছু দেখি না, ধরলে আপনাকে কোর্টে নিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপারটা। তো কিন্তু ওই যে বললাম যে জোরের উপরে কিছু কাজ চলতেছে এখন, ধরে পাঠিয়ে দিতেছে, যেগুলো শুনি, যেগুলো আমি বিশ্বাস করি না। আপনাকে ডিটেইন করতে পারে, আপনি ইলিগাল, আপনি ডিটেইন করলো, কিন্তু কথা হচ্ছে আপনাকে পাঠিয়ে দেওয়ার যে ব্যাপারটা, ওইটার যে প্রসিজিওরটা, আপনি কোথাও কোনো সাইন করলেন না যে আমি আমার উকিলের সাথে না দেখায় আমি সাইন করব না, আমি যাদের কাছে যেতে চাই, আমার দেশে গেলে আমাকে মেরে ফেলবে। আপনার যদি ওই ধরনের ভয়, নাহলে আপনি বর্ডার দিয়ে আসলেন কেন? যে আপনার জীবনের এতই ভয়, আপনি যদি মানে ভয় নাই, মানে ভয় থাকেই, তাহলে আপনি ইভেন তো ভিজিট পিছিয়ে আসার কথা না, আপনি ঠিকই আছে, ভয় আছে বলেই আপনি এভাবে করে হলো আপনি এখানে প্রোটেকশনের জন্য আসছেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেটা বললাম যে আপনি যাদের কাছে যেতে চাবেন, আপনি আপনার উকিলকে দেখায় আপনি রিভিউ না করে কোনো কিছু ডকুমেন্ট সাইন করবেন না, ব্যাস। এর থেকে বাইরে আমি কিছু বলবো না, এবং এটা হলে আপনাকে আপনার একটা লিগ্যাল প্রোটেকশন দেওয়া হবে, এটুকু আমি বলতে পারি। জি, আমাদের সাথে আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক দর্শক যুক্ত আছেন, অনেকে অনেক প্রশ্ন করেছেন, টেলিফোনেও অনেকে যুক্ত আছেন, বাট আমি আসলে খুবই দুঃখিত, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদের সময় আরো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা আজকের শোটি বরং একটু বড়ই করে ফেলেছি নির্ধারিত সময়ের থেকে, কিন্তু আমি আজকের মতো প্রশ্ন নিতে পারছি না, কিন্তু কথা দিচ্ছি TVN24 এর এই বিশেষ আয়োজন আপনাদের জন্য অব্যাহত থাকবে। আমরা এরকম একজন বিশেষজ্ঞ অতিথিদেরকে নিয়ে আপনাদের যত সমস্যা আছে, আপনাদের যত প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, নিয়মিত দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা TVN24 এর সঙ্গেই থাকবেন। ডক্টর মিহির মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানেই ছিল আজকের মতো। TVN নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।